ওদিকে ২১-এর মঞ্চ নিয়ে কার্যত চূড়ান্ত নাটকীয়তার ছবিগুলো ধরা পড়েছে গতকাল। মমতাপন্থী তৃণমূলীদের পক্ষ থেকে যেই মঞ্চ বাঁধা হয়েছে সেখানে আরও একবার অপমানিত হতে হলো কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। যেই অভিযোগ অন্ততপক্ষে সামনে উঠে আসছে, ২১-এর মঞ্চেই কালীঘাট তৃণমূলের কল্যাণের বক্তব্যের মাঝেই বাধা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চের উপরেই দুজনের কথা কাটাকাটি শুরু হয়ে যায়। মমতার বাধায় তেলে বেগুনে জ্বলে ওঠেন কল্যাণ এবং মমতার সঙ্গে তর্ক। মাঝপথেই মঞ্চ ছাড়েন কল্যাণ। এরপর সমাজ মাধ্যমে মমতাকে বিঁধলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কালীঘাট সূত্রেই শেষ করছে তৃণমূল, এমনকি অভিষেক মঞ্চে আসায় থামাতে হয় বক্তব্য। দিদি আসাতেও ফের বক্তব্য থামাতে হয়। দলকেই ঠুকে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন কল্যাণ। বারবার কল্যাণকে বক্তব্য রাখতে বাধা এবং অভিষেক সভাস্থলে আসায় কল্যাণে কাটছাড়। এরপর মঞ্চ ছেড়ে সেখান থেকে বেরিয়েও যেতে দেখা যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। তবে সূত্রপাতটা কি এবং পরবর্তী সময়টি কি ঘটনা ঘটেছিল সবটা আপনাদের জন্য দেখুন। না না এমনি আমার দরকার আছে, একটু দরকার আছে। গাড়ি কই? না না এমনি আমার দরকার আছে, একটু দরকার আছে। কি কারণের জন্য সভা চলাকালীন তিনি সেখান থেকে নেমে আসলেন? যখন সংবাদ মাধ্যমের কর্মীরা তারা প্রশ্ন করেন, তিনি বললেন তার দরকার রয়েছে। কিন্তু তার পর মুহূর্তেই সোশ্যাল মিডিয়াতে তিনি যেই বক্তব্য রেখেছেন তাও আপনাদের সামনে আমরা রেখেছি, যেখানে বলছেন কুণাল ঘোষের বক্তব্য অনুযায়ী ২১-এর মঞ্চে বক্তৃতার তালিকায় কোনো সাংসদের নাম ছিল না, একমাত্র সৌগত রায়ের নাম ছিল এবং সৌগত রায় দিদির সামনে বক্তৃতা রাখতেন। বক্তা প্রিয়াঙ্কা অধিকারী উপাসনা দীর্ঘক্ষণ ছিল না। সেই সময় আমি বক্তব্য রাখতে শুরু করেছিলাম। অভিষেক মঞ্চে আসায় থামতে হয়, দিদি আসতেও ফের বক্তব্য থামাতে হয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাংসদ শ্রীরামপুরের, তিনি এই বক্তব্য রেখেছেন। যদিও মঞ্চে কি ঘটনা ঘটেছে সেই ছবিটাও কিন্তু একেবারে স্পষ্ট, যেখানে কার্যত সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে আঙুল উঁচিয়ে তিনি কথাও বলেছেন। কি কারণের জন্য তার বক্তব্য থামাতে বলেছেন মাঝপথে সেই প্রশ্নটাও করা হয়। অন্যদিকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মঞ্চে এসে উপস্থিত হন, ঠিক সেই মুহূর্তেই তাকে থামানো হয়েছিল। যদিও মধ্যস্থতা করতে দেখা গিয়েছে সৌগত রায়কে এবং কুণাল ঘোষ, তিনিও সেই সময় মঞ্চে উপস্থিত ছিলেন। যেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন কার্যত স্পষ্ট যে দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়ে গিয়েছিল। আর এই কাজিয়া নিয়েই দিলীপ ঘোষে তিনি কি বলেছেন শুনুন। চারজন লোকের মধ্যে যদি ওর মানব অপমান চলে, লোকে আসলে ওই একটা পরিবারের দাসত্ব মেনে নিতে চাইছে না। চারজন লোকের মধ্যে যদি ওর মানব অপমান চলে, লোকে আসলে ওই একটা পরিবারের দাসত্ব মেনে নিতে চাইছে না। পরিষ্কার করে সবাই বুঝতে পারছে যে পরিবারতন্ত্রের ওপরে বেশি ভরসা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে কারণে কার্যত তার আশপাশে যেই সকল ডালপালা ছিল তা কার্যত ছেটে ফেলছেন কোনো না কোনো জায়গা থেকে, তিনি জেনে অথবা না বুঝে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন বিরোধী দলনেতা শুনুন। উনি যা বলে যদি সুস্থ থাকেন, রক্তচাপ কম থাকে, রাতে ভালো ঘুম হয়, কল্যাণবাবুর সাথে ঝগড়াটা একটু কম হয়, কল্যাণবাবুকে স্টেজ থেকে নেমে যেতে না হয়, এগুলো যা উনি করবেন করুন। তৃণমূল শিবির থেকেই কিন্তু বিক্ষুব্ধ এই ঋতব্রতরা এবং তারাই বাইরে বেরিয়ে এসে যে গতকাল মেয়র রোডে সেখানে আলাদা মঞ্চ করেছিলেন, যেই সমাবেশে শহীদ পরিবারকে উপস্থিত থাকতে দেখা গিয়েছে। কিন্তু উল্লেখযোগ্যভাবে যেই শহীদদের কথা স্মরণ করে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আলাদা মঞ্চ বাঁধেন, সেখানে কোনো শহীদ পরিবারকে কি দেখা গিয়েছে? শহীদ পরিবারের সদস্যরা তারা পরিষ্কার করে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর তারা রাস্তার ভরসা কোনোটাই রাখতে পারছেন না। আর শুধু শহীদ পরিবার নয়, একই সঙ্গে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে যেই সকল সাংসদ গুটি কয়েক বিধায়করা ভরসা রেখেছিলেন, তারাও আর আগামীতে ভরসা রাখতে পারছেন না, চাইছেন না। এবং কি কারণে চাইছেন না সেটাও আপনাদের সামনে স্পষ্ট। গতকালের যে বিড়লা তারামণ্ডলের সামনে মঞ্চ বাঁধা হয়েছিল শহীদদের সমাবেশকে লক্ষ্য করে বা উদ্দেশ্য করে, সেখানে কার্যত অপমানিত হতে হলো কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। অর্জুন সিং তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, রাজ্যের মন্ত্রী। অর্জুনবাবু কি বলবেন এই ঘটনার প্রেক্ষিতে? কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি অসন্তোষ প্রকাশ করেছেন, ভাইপো মঞ্চে ওঠার কারণে তাকে থেমে যেতে হলো। মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারতন্ত্র ছাড়া কি আর কিছু ভাবতে পারছেন না তাহলে? মমতা ব্যানার্জি তো আজকে 15 বছরের মধ্যে 12 বছর থেকে প্রমাণ করে দিয়েছেন যে উনি ভাইপোর বাইরে কিছু করবেন না। তা যারা এই মূর্খরা মমতা ব্যানার্জির সঙ্গে তখন থেকে ছিল, এখনো কিছু কিছু লোক আছে, তাদের বোঝা উচিত
যে মমতা ব্যানার্জি নিজের ভাইপো বাইরে নিজের ভাইদেরকেও সম্মান করে না। কি রাসায়ন আছে, কি কেমিস্ট্রি আছে আমি জানি না, কিন্তু ভাইপো ছাড়া তো উনি কিছুই জানেন না। এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা মদন মিত্রা বা ওনার ভাই কার্তিক ব্যানার্জি এরা এদের কবে জ্ঞান হবে সেটা দেখা যায়। বেশ, ধন্যবাদ জানাই আপনাকে। অর্জুন সিং, পরিবহন এবং শ্রম দপ্তরের মন্ত্রী তিনি ছিলেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বরানগরে বিধায়ক সজল ঘোষ কি বলেছেন শোনাবো। শুধু 21শে জুলাইয়ের মঞ্চে দেখছো কেন, বিধানসভাতেও দেখো না। এ বলছে তুই ধর্ষক, ও বলছে তুই সারদার চোর। আমাদের কি আছে, আমরা মজায় লুটছি। এ তো সবার সাথেই বচসা করে, এ লোকসভাতে গিয়েও চকিতকিত করে, এখন মমতা ব্যানার্জির সাথেও কিছু হয়তো হয়েছে, এতে আমাদের কি যায় আসে? তড়িগড়ি মঞ্চ ছেড়েছে না মঞ্চ থেকে মমতা ব্যানার্জি নামিয়ে দিয়েছে, সেটা আমি বলতে পারবো না। বঙ্কিম ঘোষ তিনি আবার কি বলেছেন শুনুন। ক্ষমতা ছিল না কল্যাণ ব্যানার্জিকে গিয়ে ওখানে ধমক দিয়ে ওখানে বসিয়ে দেওয়া। এটা যদি আগে হতো সরকারে থাকাকালীন অবস্থায় মমতা ব্যানার্জি কল্যাণ ব্যানার্জিকে ধমক দিয়ে বসিয়ে দিত। মমতা ব্যানার্জির আর সেই ক্ষমতা নেই। তার চোখে চোখ রেখে কথা বলছে তার লিডাররা, তার কর্মীরা। আজকে তাকে আর কেউ পাত্তা দিতে চাইছে না, কারণ দলটা তিনি তৈরি করেছিলেন নিজে হাতে ঠিকই, কিন্তু দলটাকে নিজে হাতেই শেষ করলেন। দলের ভেতর যে গণতন্ত্র ছিল না, আজকে আমরা ভালোভাবে বুঝতে পারছি। আমরা অনেক আগেই টের পেয়েছিলাম যে দলে কোনো নীতি নেই, আদর্শ নেই, মতাদর্শ নেই, দর্শন নেই, সেই দল কখনো দল নয়। ফলে আজকে এই দল, আজকে সিপিএম যেমন শূন্যে চলে গেছে, তৃণমূল কংগ্রেস আগামী দিনে মহাশূন্যে চলে যাবে। তৃণমূলের কোনো অস্তিত্ব থাকবে না, এরা সাইনবোর্ডে পরিণত হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।